প্রেগনেন্সিতে যেসব খাবার খেলে শিশুর জন্মগত ত্রুটি হতে পারে, মিসক্যারেজ হতে পারে, ওজন কম হতে পারে বা মৃত সন্তান জন্মাতে পারে, এমন 9টা খাবার নিয়ে আজকে আলোচনা করব। এই বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ না জানার ফলে অনেকেরই বাচ্চার ক্ষতি হয়ে যায়। চলুন শুরু করি। আপনার কি চটপটি বা ফুচকা খাওয়ার অভ্যাস? শরবত, জুস, পোরহানি, লাসি এসব কি বাইরে থেকে এনে খান? প্রেগনেন্ট অবস্থায় এসব খাবার গর্ভে শিশুর মারাত্মক ক্ষতি করতে পারে, কারণ এই খাবারগুলোতে অনেক সময় বিশুদ্ধ পানি ব্যবহার করা হয় না। আপনার খাবার পানি যদি বিশুদ্ধ না হয়, তাহলে সেখান থেকে অনেক ধরনের রোগ হতে পারে। টাইফয়েড, কলেরা, হেপাটাইটিস ই এর মতো রোগ হতে পারে। আর এই রোগগুলো প্রেগনেন্সিতে মা ও শিশু দুজনের জন্যই মারাত্মক হতে পারে। ডায়রিয়া, বমি, পেট ব্যথা এগুলো দেখা দিতে পারে, পানি শূন্যতা দেখা দিতে পারে, এমনকি মা শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই প্রেগনেন্সিতে খুব সতর্ক থাকবেন যে আপনি যে খাবার খাচ্ছেন, যে পানীয় নিচ্ছেন, সেগুলোতে বিশুদ্ধ পানি ব্যবহার করা হয়েছে কিনা। বিশেষ করে আপনি যখন বাইরের খাবার খাচ্ছেন, যদি আপনি নিশ্চিত না হতে পারেন যে এগুলোতে বিশুদ্ধ পানি ব্যবহার করা হয়েছে, তাহলে সেগুলো এড়িয়ে চলবেন। কিন্তু এসব খাবার একেবারে বাদ দিতে হবে না। যদি ইচ্ছা করে তাহলে আপনি বাসায় বানিয়ে খেতে পারেন, কারণ আপনি যখন বাসায় বানাচ্ছেন তখন তো আপনি অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করে খাবারগুলো তৈরি করবেন। এখন চলে আসি 2 নম্বর খাবারে। অতিরিক্ত ভিটামিন এ আছে এমন খাবার। এই খাবারগুলোর ব্যাপারে খুব সাবধান থাকতে হবে, কারণ প্রেগনেন্ট অবস্থায় যদি অতিরিক্ত ভিটামিন এ খাওয়া হয়ে যায়, তাহলে শিশুর অনেক ধরনের জন্মগত ত্রুটি হতে পারে। শিশু তালুকাটা নিয়ে জন্মাতে পারে, হার্টে ত্রুটি হতে পারে, লাংসে ত্রুটি হতে পারে, এমনকি মেরুদণ্ডে ত্রুটি হয়ে শিশু পঙ্গু হয়েও জন্মাতে পারে। তাই কোনোভাবেই অতিরিক্ত ভিটামিন এ খাওয়া যাবে না। কয়েকটা বিশেষ সতর্কতা বলে দিচ্ছি যাতে করে অতিরিক্ত ভিটামিন এ খাওয়া না হয়ে যায়। প্রথমটা হলো গরু, খাসি, হাঁস, মুরগি এগুলোর কলিজা। কারণ কলিজায় প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, তাই প্রেগনেন্সিতে কলিজাগুলো এড়িয়ে চলবেন। তবে হঠাৎ যদি অল্প পরিমাণে খাওয়া হয়ে যায়, সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না, কারণ গবেষণায় দেখা গেছে যে সপ্তাহে 50 থেকে 70 গ্রামের মতো রান্না করা কলিজা খেলে সেটাতে গর্ভে শিশুর ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। এখন কিছু শাকসবজিতেও তো ভিটামিন এ থাকে। অনেকে মনে করতে পারে না, হ্যাঁ তাহলে কি শাকসবজিও খাওয়া যাবে না? এটা নিয়ে একদমই টেনশন করবেন না, কারণ শাকসবজিতে যে ধরনের ভিটামিন এ থাকে আর কলিজায় যে ধরনের ভিটামিন এ থাকে, এই দুইটা আলাদা। আমি বিজ্ঞানের খুঁটিনাটিতে যাচ্ছি না, শুধু মনে রাখবেন যে শাকসবজি প্রেগনেন্সির সময় উপকারী, এসব খেলে সমস্যা নাই। এরপর কিছু ওষুধে অতিরিক্ত পরিমাণে ভিটামিন এ থাকে, তাই কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন যে সেটা প্রেগনেন্সিতে নিরাপদ কিনা। ব্রণের চিকিৎসায় অনেকে এই ওষুধগুলো খান। এগুলো প্রেগনেন্সিতে তো খাওয়া যাবেই না, 1 মাস আগে থেকেই বন্ধ করতে হয়। আর দোকান থেকে যে কোনো মাল্টিভিটামিন কিনে খাওয়া যাবে না। প্রেগনেন্সিতে সেটা নিরাপদ কিনা, অতিরিক্ত ভিটামিন এ আছে কিনা, সেটা আগে নিশ্চিত হয়ে নিতে হবে। এরপর কিছু প্রসাধনী আছে, যেমন ত্বক উজ্জ্বল করার, ব্রণ দূর করার, ত্বক মসৃণ করার, দাগ সরানোর ক্রিম এবং সিরাম বাজারে পাওয়া যায়, যেগুলোতে ভিটামিন এ থাকে। এগুলো প্রেগনেন্সিতে ক্ষতিকর হতে পারে। আমাদের সহায় প্রেগনেন্সি অ্যাপের 15তম সপ্তাহের ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, অনুগ্রহ করে সেই ভিডিওটা দেখে নেবেন। এরপর আসছি পেঁপে আর আনারস নিয়ে। এই ফলগুলো নিয়ে অনেকেরই সংশয় থাকে যে গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা। উত্তরটা বলে দিচ্ছি, এই সময় পাকা পেঁপে আর আনারস এই দুটা ফল খেতে কোনো সমস্যা নাই। এগুলো প্রেগনেন্সির জন্য ক্ষতিকর এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নাই। আপনি নিশ্চিন্তে আনারস আর পাকা পেঁপে খেতে পারেন। তবে এই সময় একটা বিষয় সতর্ক থাকবেন, সেটা হলো কাঁচা পেঁপে। কারণ ইঁদুরের উপরে কিছু গবেষণা করা হয়েছে এবং সেসব গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে যে কাঁচা পেঁপে প্রেগনেন্সিতে ক্ষতিকর হতে পারে। এখন গবেষণাগুলো ইঁদুরের উপর, মানুষের বেলায় একই ঘটনা নাও ঘটতে পারে, তাও সাবধানতাবশত এই সময় কাঁচা পেঁপের তরকারি এগুলো এড়িয়ে চলতে পারেন। এরপর বলছি এমন এক ধরনের খাবারের কথা যেটা প্রেগনেন্সিতে ক্ষতিকর কিন্তু অনেকেই জানেন না: চা, কফি, কোক, পেপসি। কারণ এগুলোতে আছে ক্যাফিন, যা অনেকভাবে গর্ভে শিশুর ক্ষতি করতে পারে। গর্ভবতী মা যদি ক্যাফিন আছে এমন খাবার খায়, তার সাথে শিশুর ওজন কম হওয়া, মিসক্যারেজ হওয়া, এমনকি মৃত সন্তান প্রসব হওয়ার সম্পর্ক পাওয়া গেছে গবেষণায়। তাই এই সময়ে ক্যাফিন আছে এমন খাবার এবং পানীয় বাদ দিবেন। যাদের চা কফি খাওয়ার অভ্যাস আছে, এই অভ্যাসটা প্রেগনেন্সিতে আপাতত ছেড়ে দিতে হবে। বিভিন্ন ধরনের কোমল পানীয় যেমন কোক, পেপসি, মাউন্টেন ডিউ, তারপর বিভিন্ন ধরনের এনার্জি ড্রিঙ্কস, এইসবেও ক্যাফিন থাকে, তাই এগুলো এই সময় বাদ দিতে হবে। তারপর কিছু ওষুধে ক্যাফিন থাকে, এটা অনেকেই জানেন না, যেমন নাপা এক্সট্রা। এই ওষুধটাতে ক্যাফিন আছে। জ্বর হলে অনেকেই নাপা এক্সট্রা খান, কিন্তু প্রেগনেন্সিতে আপনি নাপা এক্সট্রা না খেয়ে শুধু নাপা বা শুধু প্যারাসিটামল আছে এমন ওষুধ খেতে পারেন জ্বর বা ব্যথার জন্য, সেটাতে সমস্যা নাই। আগে ধারণা করা হতো যে দিনে 200 মিলিগ্রাম পর্যন্ত ক্যাফিন খেলে হয়তো গর্ভে শিশুর ক্ষতি হয় না, কিন্তু লেটেস্ট গবেষণায় দেখা যাচ্ছে যে অল্প পরিমাণ ক্যাফিন খেলেও সেটা শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। তাই এখন যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্ট সহ অনেকেই গর্ভবতী মায়েদেরকে একেবারেই ক্যাফিন এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে। এরপরে বলবো ডিম নিয়ে। অনেকেরই ডিমের কুসুম নরম করে খেতে ভালো লাগে, আমার নিজেরই ভালো লাগে। হাফ বয়েল ডিম, সফট বয়েল ডিম, ডিম পোচ, কিন্তু এগুলো এখন বাদ দিতে হবে। কারণ ডিমের কুসুমটা যদি নরম থাকে, তাহলে সেটাতে বিভিন্ন ধরনের রোগ জীবাণু থাকতে পারে, যেটা আবার গর্ভে শিশুর নানান ধরনের ক্ষতি করতে পারে। প্রেগনেন্সিতে আপনি অবশ্যই ডিম খাবেন, কারণ ডিম অনেক পুষ্টিকর একটা খাবার,
কিন্তু ডিমটা এমনভাবে তৈরি করে খাবেন যাতে করে ডিমের কুসুম এবং সাদা অংশ দুইটাই ভালোভাবে সিদ্ধ হয়। কুসুমটা যাতে কোনোভাবেই নরম না থাকে, ভালো করে সিদ্ধ করে নিলে ডিম খেতে কোনো সমস্যা নাই, বরং ডিমে অনেকগুলো উপকার আছে। ডিমের কুসুম নরম হয়ে আছে বা কাঁচা ডিম দিয়ে তৈরি এমন কোনো খাবার খাবেন না। যেমন মেয়োনিজে অনেক সময় কাঁচা ডিম দিয়ে তৈরি করা হয়, তারপর কিছু সালাদের ড্রেসিং আছে যেটাতে কাঁচা ডিম দিয়ে তৈরি করা হয়। এখন এগুলো বাদ দিবেন, কিন্তু আপনি যদি নিশ্চিত জানেন যে এই মেয়োনিজ বা এই সালাদ ড্রেসিংয়ে কাঁচা ডিম ব্যবহার করা হয় নাই, তাহলে আপনি খেতে পারেন। যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য কিছু ক্ষেত্রে ডিমের কুসুম নরম করে খাওয়া সম্ভব হতে পারে। যেমন যুক্তরাজ্যে ডিমের উপরে যদি সিংহ মার্কাটা থাকে, তাহলে সেই ডিম প্রেগনেন্সিতে আধা সেদ্ধ বা নরম অবস্থায় খাওয়া যায়, কারণ এই ডিমে জীবাণু থাকার সম্ভাবনা খুবই কম। এরপরে যে খাবারটার কথা বলবো, প্রেগনেন্সিতে এই ধরনের খাবার খেলে সন্তানের অনেকগুলো রোগ হওয়ার ঝুঁকি বাড়ে। বড় হওয়ার পরে তার হার্টের রোগ হওয়ার ঝুঁকি বাড়তে পারে, মেদভুঁড়ি হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। ইঁদুর এবং মানুষের উপর করা সাম্প্রতিক কিছু গবেষণা থেকে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, খাবারটা হলো ট্রান্সফ্যাটযুক্ত খাবার। ডালডা বা বনস্পতি ঘি দিয়ে যেসব খাবার তৈরি করা হয়, যেমন বিস্কিট, চানাচুর, চিপস, ড্রাই কেক, বাটার বান, বিভিন্ন ধরনের বেকারি পণ্য, দোকানের ডুবো তেলে ভাজা পোড়া স্ন্যাক্স, সিঙ্গারা, সমুচা, জিলাপি, পকোড়া, পুরি, এই খাবারগুলো প্রেগনেন্সিতে এড়িয়ে চলবেন এবং গর্ভাবস্থার পরেও এসব না খাওয়ার চেষ্টা করবেন। এর পরের খাবারটা হলো দুধ। প্রেগনেন্সিতে দুধ খুবই উপকারী খাবার, কিন্তু আপনি অবশ্যই খেয়াল রাখবেন যাতে দুধটা পাস্তুরিত হয়, কারণ কাঁচা দুধ বা অপাস্তুরিত দুধ খেলে শরীরে ক্ষতিকর জীবাণু ঢুকে যেতে পারে, যার কারণে সময়ের আগে প্রসব, এমনকি মিসক্যারেজ বা মৃত সন্তানের প্রসব হতে পারে। দুধ দিয়ে তৈরি খাবার খাওয়ার সময় এই বিষয়টা খেয়াল রাখবেন। কাঁচা দুধ বা অপাস্তুরিত দুধ দিয়ে তৈরি খাবার খাবেন না। যেসব চিজ ভেতরে নরম, যেমন ব্রি, ক্যামেম্বার, তারপর সফট ব্লু চিজ, এগুলো এড়িয়ে চলবেন। অবশ্য একদম যদি ধোয়া ওঠানো রান্না করা হয় তাহলে সেটা খেতে পারেন। দেশের বাইরেই এসব চিজ বেশি পাওয়া যায়, তবে দেশেও এখন অনেক ধরনের চিজ পাওয়া যায়, তাই এটা জেনে রাখা ভালো। এর পরের খাবারটা হলো সসেজ এবং এই জাতীয় কিছু মাংস। সসেজ, হটডগ, মাংসের কিছু কোল্ড কাটস যেমন চিকেন পেপারোনি, বিফ পেপারোনি, চিকেন সালামি, বিফ সালামি, অনেকেই এগুলো এখন পছন্দ করেন। কিন্তু এই খাবারগুলোর সমস্যাটা হলো এখানে কিন্তু মাংস রান্না করা হয় না, কিউরিং নামের একটা পদ্ধতিতে প্রসেস করা হয়, ফলে বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে যেতে পারে, যেগুলো প্রেগনেন্সিতে খুবই বিপজ্জনক। তাই এই খাবারগুলো এখন বাদ দিবেন। এছাড়াও যদি কোনো খাবারে কাঁচা, আধা সেদ্ধ, পুরোপুরি রান্না না হওয়া মাংস থাকে, অথবা মাংসের রক্ত বা গোলাপি আভা থাকে, সেগুলোও এড়িয়ে চলবেন। তবে আপনি যদি নিশ্চিত হতে পারেন যে এই খাবারগুলোতে মাংস ভালোভাবে রান্না করা হয়েছে, একেবারে ধোয়া ওঠানো রান্না, তাহলে খেতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নাই। এর পরের খাবারটা হলো সুশি এবং এই জাতীয় কিছু খাবার। কাঁচা মাছের সুশি, সাশিমি, স্মোকড ফিশ যেমন স্মোকড স্যামন, প্রেগনেন্সিতে এগুলো বাদ দিবেন। কাঁচা বা পুরোপুরি রান্না না হওয়া মাছে এক ধরনের জীবাণু থাকতে পারে নাম লিস্টেরিয়া, যেটা অকাল প্রসব থেকে শুরু করে মিসক্যারেজ বা মৃত প্রসব পর্যন্ত ঘটাতে পারে। বাংলাদেশে বেশ কিছু রেস্টুরেন্টে সুশি, সাশিমি পাওয়া যায়, কিছু কিছু জায়গায় স্মোকড স্যামনও পাওয়া যায়, তাই এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। যদি সুশি খেতেই চান তাহলে আপনি ভেজিটেবল সুশি খেতে পারেন, সেটাতে কোনো সমস্যা নাই। এই যে 9 ধরনের খাবারের কথা বললাম, এসবের পাশাপাশি অন্যান্য অস্বাস্থ্যকর জিনিস যেমন ধূমপান, অ্যালকোহল, এগুলো অবশ্যই এড়িয়ে চলবেন। ধূমপান করে এমন কারো আশেপাশে থাকবেন না। এমন খাবার খাওয়ার চেষ্টা করবেন যেগুলো একেবারে পুষ্টিতে ভরপুর, যাতে আপনার গর্ভের শিশুর কোনো ধরনের ভিটামিন বা মিনারেলের ঘাটতি না হয়। আমাদের সহায় প্রেগনেন্সি অ্যাপে পুষ্টিকর খাবার নিয়ে বিস্তারিত গাইডলাইন দেওয়া আছে, অ্যাপের লিঙ্কটা নিচে দিয়ে দিচ্ছি। 14 লাখেরও বেশি পরিবার আমাদের অ্যাপটা ব্যবহার করেছেন। আমরা অনেক যত্ন নিয়ে অ্যাপটা তৈরি করেছি। ব্যবহার করে আপনাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।